তাহলে প্রশ্ন যদি এরকম আসে হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রোল প্রিলোড, বা যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রোল ভেনাস রিটার্ন, বেসিক্যালি অ্যান্সারটা একই হবে। অনেক হয়ে গেছে আপলোড অ্যান্ড ডাউনলোড, আজকে আমরা জানবো প্রিলোড অ্যান্ড আফটার লোড। তাহলে প্রিলোড কি? আমরা জানি কার্ডিয়াক আউটপুট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো স্ট্রোক ভলিউম এবং আরেকটা হলো হার্ট রেট। তো হার্ট রেটের উপরে কার্ডিয়াক আউটপুট কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আজকে জানবো স্ট্রোক ভলিউম সম্বন্ধে। ওকে, তাহলে স্ট্রোক ভলিউম কি? স্ট্রোক ভলিউম হলো এক একটা বিটে রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল থেকে যে পরিমাণ ব্লাড ইজেক্টেড হয়। ওকে, তাহলে স্ট্রোক ভলিউম তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো প্রিলোড এবং একটা হলো আফটার লোড এবং আরেকটা হলো আইনোট্রপিক স্টেট। সো অনেক হয়ে গেছে আপলোড অ্যান্ড ডাউনলোড, আজকে আমরা জানবো প্রিলোড অ্যান্ড আফটার লোড। তাহলে প্রিলোড কি? প্রিলোডের ডেফিনেশন হচ্ছে এ লোড অ্যাক্টিং অন হার্ট বিফোর ইট স্টার্ট টু কন্ট্রাক্ট। তাহলে এই হার্টের কি হচ্ছে, সিস্টল এবং ডায়াস্টল হয়। তাহলে ডায়াস্টলের শেষে এরপর কি হবে, সিস্টল শুরু হবে। ওই যখন সিস্টল শুরু হবে বা অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল হার্টের ওপরে যে প্রেশারটা থাকবে সেটাই হচ্ছে আমার প্রিলোড। তাহলে এই প্রিলোড বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে? প্রিলোড ডিপেন্ড করে হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউমের উপরে। তাহলে এন্ড ডায়াস্টলিক ভলিউম কি? অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্ট্রল ভেন্ট্রিকেলের মধ্যে যে ব্লাডটা থাকে সেটা হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউম। এবং এন্ড ডায়াস্টলিক ভলিউমের পরে কি হবে, সিস্টল হবে। সিস্টলে ব্লাড ইজেক্টেড হবে। নর্মালি কত ব্লাড ইজেক্টেড হয়? 70 ml। তাহলে 70 mlটাকে আমি কি বলতে পারি? স্ট্রোক ভলিউম। তাহলে এবং এন্ড ডায়াস্টলিক ভলিউমে কত ব্লাড থাকে? এন্ড ডায়াস্টলিক ভলিউমে ব্লাড থাকে 135 ml। এবং স্ট্রোক ভলিউমে 70 ml যদি ব্লাড ইজেক্টেড হয়ে যায় তাহলে অ্যাট দ্য এন্ড অফ সিস্টল কতটা ব্লাড থাকবে? 135 - 70 মানে 65 ml। সো 65 ml যে ব্লাডটা থাকলো অ্যাট দ্য এন্ড অফ সিস্টল, এই ব্লাডটাকে আমি কি বলতে পারি? এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে আমি তিনটে কনসেপ্ট জানলাম, এন্ড ডায়াস্টলিক ভলিউম জানলাম, অ্যামাউন্ট কত থাকে জানলাম, স্ট্রোক ভলিউম কত হয় সেটা জানলাম, এবং স্ট্রোক ভলিউমের শেষে যে ব্লাড ভেন্ট্রিকেলে থাকে সেটাকে কি বলা হবে? এন্ড সিস্টোলিক ভলিউম, তার অ্যামাউন্ট হলো 65 ml। এই কনসেপ্টটা আমরা জানলাম। তাহলে এখন জানবো এই প্রিলোড কার কার উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা জানলাম এন্ড ডায়াস্টলিক ভলিউম হলো 135 ml, অর্থাৎ 135 ml ব্লাড এখানে থাকার জন্য ভেন্ট্রিকেলের মাসেলে যে পরিমাণ প্রেশারটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে প্রিলোড। তাহলে আমি বলতে পারি যদি এন্ড ডায়াস্টলিক ভলিউম যদি 135 ml এর বেশি থাকে তাহলে কি হবে? প্রিলোড বেশি থাকবে। এবং এই ভলিউম যদি 135 ml এর কম থাকে তাহলে কি হবে? প্রিলোড কম থাকবে। তাহলে আমরা জানবো যে এই প্রিলোড কম থাকবে না বেশি থাকবে সেটা কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে। এটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ভেনাস রিটার্ন, সেকেন্ড হলো ইন্ট্রা পেরিকার্ডিয়াল প্রেশার এবং থার্ড হলো মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স। তাহলে প্রথমে আলোচনা করবো ভেনাস রিটার্ন। তাহলে জানবো যে ভেনাস রিটার্ন কি। ভেনাস রিটার্ন হলো এখানে যে আমার ভেনগুলো রয়েছে, এই পাশে কি রয়েছে? ইনফেরিয়র ভেনা কাভা, এবং এই দিক থেকে আসে কি সুপিরিয়র ভেনা কাভা। সেখান থেকে ব্লাড কোথায় আসে? রাইট এট্রিয়ামে। তাহলে এই ভেন থেকে যে পরিমাণ ব্লাড রাইট এট্রিয়ামে আসে সেটাকে বলা হচ্ছে ভেনাস রিটার্ন। যদি ব্লাড বেশি আসে তাহলে কি বলবো? ভেনাস রিটার্ন বেশি হচ্ছে, এবং ব্লাড যদি কম আসে তাহলে আমি কি বলবো? ভেনাস রিটার্ন কম হচ্ছে। এই কনসেপ্টটা জানলে তাহলে এখন আমাকে জানতে হবে যে ভেনাস রিটার্ন কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে। তাহলে ভেনাস রিটার্ন যেসব ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে ডেফিনেটলি সেই ফ্যাক্টরগুলো কি করে? সেই ফ্যাক্টরগুলো আমার এন্ড ডায়াস্টলিক ভলিউমটাকেও কন্ট্রোল করবে, এবং সেই ফ্যাক্টরগুলো যদি এন্ড ডায়াস্টলিক ভলিউমটাকে কন্ট্রোল করে তার মানে আমি ডেফিনেটলি বলতে পারি যে ওই ফ্যাক্টরগুলো কি করে আমার প্রিলোডটাকেও কন্ট্রোল করবে। তাহলে প্রশ্ন যদি এরকম আসে হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রোল প্রিলোড, বা যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রোল ভেনাস রিটার্ন, বেসিক্যালি অ্যান্সারটা একই হবে। ওকে, তাহলে আমরা জানবো যে ভেনাস রিটার্ন কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে। তাহলে সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কার্ডিয়াক সাকশন। কার্ডিয়াক সাকশন, তাহলে কার্ডিয়াক সাকশন কি? তাহলে চলো সহজভাবে বলছি। কার্ডিয়াক সাকশন হলো ধরে নিলাম ভেন্ট্রিকেলে সিস্টল হচ্ছে, ভেন্ট্রিকেলে সিস্টল হচ্ছে, বোথ রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল একসাথে সিস্টল হয়। তাহলে যখনই সিস্টল হবে তখন কি হবে? ভেন্ট্রিকেলের সাইজ ছোট হবে না বড় হবে? সিস্টল হচ্ছে মানে কি ভেন্ট্রিকেলের সাইজটা হবে ছোট। তাহলে ভেন্ট্রিকেলের সাইজ যদি ছোট হয় তাহলে এখানে কি রয়েছে? এভি ভালভ রয়েছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, এবং এখানে রয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, এবং ভালভটাকে একটা রিং ভালভ থাকে। তাহলে ভেন্ট্রিকেল যখনই ছোট হবে বা শর্টনিং হবে তখন কি হবে? এই যে এভি ভালভ যে রিংটা রয়েছে, এভি ভালভটা কি হবে? নিচের দিকে চলে আসবে বা পুল ডাউন হবে। এভি ভালভ যদি পুল ডাউন হয় তাহলে এখানে যে আমার রাইট অ্যাট্রিয়ামের যে ভলিউমটা রয়েছে বা যে চেম্বারটা রয়েছে
এই চেম্বারটার সাইজটা বাড়বে না কমবে? বাড়বে, কারণ কি ভালভটা নিচের দিকে চলে এসেছে, পুল ডাউন হয়েছে। তাহলে রাইট এট্রিয়াম বা লেফট এট্রিয়ামের কি হলো, চেম্বারটার এনলার্জমেন্ট হলো। এবং চেম্বার যদি এনলার্জমেন্ট হয় বা চেম্বারের ভলিউম যদি বেড়ে যায়, তাহলে এর মধ্যে যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা কি হবে, কমে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে রাইট এট্রিয়াম বা লেফট এট্রিয়ামের প্রেশারটা কমে যায়। তাহলে প্রেশার যদি কমে যায় তাহলে কী হবে, এখানে যে ব্লাডগুলো রয়েছে, গ্রেট ভেন থেকে যে ব্লাডগুলো আসে, তাহলে কি হবে, ওই ব্লাডটা এখন বেশি পরিমাণ আসবে, কারণ কি এখানে প্রেশারটা কমে গেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি হবে, ব্লাড ইজ সাকড টু দ্য রাইট এট্রিয়াম ফ্রম দ্য গ্রেট ভেন। এবং যদি বেশি পরিমাণ ব্লাড সাকড হয়ে এখানে আসে, তাহলে কি হবে, ভেনাস রিটার্ন বাড়বে না কমবে? ভেনাস রিটার্ন বাড়বে। তাহলে আমরা জানলাম কার্ডিয়াক সাকশনের সিস্টোলের টাইমে কিভাবে ভেনাস রিটার্নটা ইনক্রিজ করে। এরপরে যেমন তাহলে ডায়াস্টোল হবে, সিস্টোল ভেন্ট্রিকেলে সিস্টোল লেগেছে, এরপর ভেন্ট্রিকেলের ডায়াস্টোল হবে। তাহলে ডায়াস্টোলে ভেনাস রিটার্ন বাড়বে না কমবে? তাহলে ভেন্ট্রিকেলের যখন ডায়াস্টোল হচ্ছে তখন কি হবে, ভেন্ট্রিকেলের যে সাইজটা ছিল, ভেন্ট্রিকেলের সাইজটা এবারে বড় হবে, সিস্টোলে ছোট হয়েছিল। তাহলে ভেন্ট্রিকেলের সাইজ যখন বড় হবে, তাহলে ভেন্ট্রিকেলের মধ্যে যে প্রেশারটা ছিল বা ইন্ট্রাভেন্ট্রিকুলার যে প্রেশারটা, সেই প্রেশারটা ফল করতে শুরু করবে, কারণ কি সাইজটা এনলার্জমেন্ট হচ্ছে। ভেন্ট্রিকুলার প্রেশার যদি ফল করে, এবং যখন কি আমরা এটাও জেনেছি যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে কি হয়, এভি ভালভটা ওপেন থাকে। তাহলে এখন কি হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হচ্ছে, ভেন্ট্রিকুলার প্রেশারটা ফল করেছে, এভি ভালভ ওপেনিং হয়েছে। এবং এভি ভালভ যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে, এবং এখানে প্রেশার ফল করেছে, তাহলে রাইট এট্রিয়ামে যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা ডিরেক্টলি খুব ইজিলি ভেন্ট্রিকেলে চলে আসবে, বাইপাসের ব্লাডটা ভেন্ট্রিকেলে চলে আসবে। তাহলে ব্লাড যদি ভেন্ট্রিকেলে চলে আসে তাহলে কি হবে, রাইট অ্যাট্রিয়ামের যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা কমে যাবে, কারণ কি এখানে ব্লাড এখানে চলে এসেছে। এবং রাইট এট্রিয়ামের প্রেশার কমে গেলে কি হবে, ওই আগের মেকানিজম, তাহলে কি হবে, গ্রেট ভেন থেকে ব্লাডটা খুব ইজিলি রাইট এট্রিয়ামে আসবে, অর্থাৎ ভেনাস রিটার্নটা ইনক্রিজ করবে। তাহলে আমরা জানলাম যে কিভাবে সিস্টোল এবং ডায়াস্টোলের সময় কি হয়, ভেনাস রিটার্নটা ইনক্রিজ করে। এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক সাকশন। এরপরে আমরা আরেকটা জানবো, সেটা হলো মিন সিস্টেমিক ফিলিং প্রেশার। মিন সিস্টেমিক ফিলিং প্রেশার আলাদাভাবে শর্ট নোট আসতে পারে, বা এই কনসেপ্টটা কিন্তু তোমাদের ভাইভাতে প্রশ্ন করা হয়। তাহলে মিন সিস্টেমিক ফিলিং প্রেশার, প্রেশার মানে বুঝতে পেরেছো, সিস্টেমিক মানে সিস্টেমিক সার্কুলেশনকে বোঝানো হচ্ছে। তাহলে ধরে নিলাম আমরা কি করলাম, এখানে যে গ্রেট ভেন রয়েছে, অর্থাৎ ক্ল্যাম্প দিয়ে করে আমি এটাকে, এই ভেসেল যেটা ছিল ভেসেলটাকে আমি ব্লক করে দিলাম। ওকে, এবং আরেকটা কি করলাম, আরেকটা ক্ল্যাম্প আমি কোথায় দিলাম, এই যে আর্চ অফ অ্যাওর্টা যেখানে, এটাকে আমি ব্লক করে দিলাম। তাহলে এখন দেখো আমি দুটো কম্পার্টমেন্ট পেয়ে গেছি। একটা কম্পার্টমেন্ট হলো রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, এবং তার সাথে পালমোনারি আর্টারি, পালমোনারি ক্যাপিলারি, পালমোনারি ভেন, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। ওকে, তাহলে এই একটা কম্পার্টমেন্ট, এখানে ব্লাড থেকে যাচ্ছে। এবং আরেকটা যদি আমি কম্পার্টমেন্ট দেখি, এখানে যেমন সিস্টেমিক যে সার্কুলেশন, অর্থাৎ ব্লাড আমার আর্টারি থেকে শুরু করে ক্যাপিলারি এবং ভেনে যেটা থাকছে, এটা একটা আলাদা কম্পার্টমেন্ট। এটা যখন আমি ক্ল্যাম্প করে, তাহলে কি হবে, আমার ডেফিনেটলি সবার প্রথমে যেটা হবে, কিছু সময় পরে আমার সার্কুলেশনটা স্টপ হয়ে যাবে। সার্কুলেশনটা স্টপ হয়ে গেলেও ব্লাডটাও নিজের নিজের জায়গায় স্টেডি স্টেটে চলে আসবে। তাহলে এই কন্ডিশনে এই আর্টারি বা ভেনের মধ্যে যদি আমি প্রেশারটা মেজার করি, তাহলে আমি একটা প্রেশার পাবো, এবং এখানে যে প্রেশারটা পাবো সেটাকে আমি বলছি মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার। সিস্টেমিক কেন, কারণ যেহেতু আমি ক্ল্যাম্প করে দিয়েছি, আমি পালমোনারি যে প্রেশারটা বা পালমোনারি সার্কুলেশনের ব্লাডটাই কিন্তু আমি মেজার করছি না, উই অনলি মেজার দ্য সিস্টেমিক ভেসেল প্রেশার। তাহলে এটাকে বলা হচ্ছে মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার, এবং এটার অ্যামাউন্ট কত হয়, অ্যারাউন্ড 7 মিলিমিটার অফ মার্কারি। ওটা বোঝা গেছে? ওকে, তাহলে মেইন সিস্টেমিক ফিলিং প্রেশারটা যদি তুমি জানলে, এরপর আরেকটা কনসেপ্ট প্রশ্ন করা হয়, তাহলে মেইন সার্কুলেটরি ফিলিং প্রেশার কি? মেইন সার্কুলেটরি ফিলিং প্রেশার যেটা হবে সেটা হলো, ধরো আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় তাহলে কি হার্ট আর বিট করবে না। তাহলে হার্ট যদি বিট না করে তাহলে কি হবে, ব্লাডের সার্কুলেশন আর হবে না। তাহলে কি ব্লাড পালমোনারি সার্কুলেশনও থাকবে, ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনও থাকবে। ওই মোমেন্টে আমি যদি কোনো একটা ভেনের বা কোনো একটা আর্টারির মধ্যে যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটা যদি আমি মেজার করি, সেটা হবে আমার মেইন সার্কুলেটরি ফিলিং প্রেশার, এবং এটাও অ্যারাউন্ড হয় 7 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার এবং মেইন সার্কুলেটরি ফিলিং প্রেশার অলমোস্ট সেম প্রেশারই থাকে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি, যখন আমি শুধুমাত্র সিস্টেমিক ভেসেলের প্রেশারটা মেজার করছি, কীভাবে মেজার করছি, যখন আমি এগুলোকে ক্ল্যাম্প করে দিচ্ছি তখন যে আমি প্রেশারটা মেজার করছি সেটা হচ্ছে আমার মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার। এবং কার্ডিয়াক অ্যারেস্টের সময় যখন ব্লাড ফ্লো আর হচ্ছে না, তখন এই পালমোনারি এরিয়া এবং সিস্টেমিক এরিয়া দুটো মিলিয়ে যে প্রেশারটা থাকে
সেটাকে বলা হচ্ছে মিন সার্কুলেটরি ফিলিং প্রেশার। এই কনসেপ্টটা জানলে এখন ভালো অ্যান্সার দিলে একটা প্রশ্ন করা হয় যে এই মিন সিস্টেমিক ফিলিং প্রেশার এবং মিন সার্কুলেটরি ফিলিং প্রেশারের মধ্যে দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দুটোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো মিন সিস্টেমিক ফিলিং প্রেশারটা, কিন্তু নর্মাল পার্সনের ক্ষেত্রে মিন সিস্টেমিক ফিলিং প্রেশারটা মেজার করা যায় না। নর্মালি যেটা মেজার করা যায় সেটা হচ্ছে মিন সার্কুলেটরি ফিলিং প্রেশার। এই কনসেপ্টটা জানলে ওকে। এরপরে জানবো যে রেসপিরেটরি পাম্পের উপরে কিভাবে ভেনাস রিটার্নটা ডিপেন্ড করে। তাহলে প্রথম জানলাম কার্ডিয়াক সাকশন, সেকেন্ড জানলাম আমরা মিন সিস্টেমিক ফিলিং প্রেশার, থার্ড আমরা জানবো যে রেসপিরেটরি পাম্পের উপরে ভেনাস রিটার্নটা কিভাবে ডিপেন্ড করে। চলো তাহলে জেনে নিই রেসপিরেটরি পাম্প। তাহলে যখন হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন, ইন্সপিরেশনে এয়ার এলো, এক্সপিরেশনে এয়ারটা বেরিয়ে গেল, তাহলে অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন যখন এয়ারটা রিলিজ হয়ে গেছে তখন কি হয়, তখন যদি আমরা ইন্ট্রাথোরাসিক প্রেশারটা দেখি, ইন্ট্রাথোরাসিক প্রেশার তখনও নেগেটিভ থাকে কিন্তু কম নেগেটিভ থাকে। সো অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন ইন্ট্রাথোরাসিক প্রেশার কত থাকে? -2 মিলিমিটার অফ মার্কারি। এরপরে কি হবে? ইনহেলেশন হবে বা ইন্সপিরেশনে এয়ার আসবে এবং ইন্সপিরেশনের সময় কি হয়, ইন্ট্রাথোরাসিক প্রেশার আরও নেগেটিভ হয়ে যায়। কত হয়ে যায়? -5 মিলিমিটার অফ মার্কারি, -5 মিলিমিটার অফ মার্কারি। তাহলে ইন্সপিরেশনের সময় ইন্ট্রাথোরাসিক প্রেশার মোর নেগেটিভ হয়ে গেছে। তাহলে যখনই মোর নেগেটিভ হয়ে যায়, এবং অ্যাকচুয়ালি এই হার্টটা কোথায় থাকে? হার্টটা তো লাংসের এই এরিয়াটাতে থাকে, এখানে আমি লাংসটাকে উপরে দেখিয়েছি, এবং এই লাংসের মাঝখানে বা থোরাক্সের মধ্যেই কি থাকে? আমার ইনফিরিয়ার ভেনা কাভাটা থাকে। তাহলে ইন্সপিরেশন হচ্ছে থোরাসিক প্রেশার মোর নেগেটিভ হয়ে গেছে, এবং মোর নেগেটিভ হয়ে যাওয়ার জন্য এই থোরাক্সের মধ্যে যেহেতু ইনফিরিয়ার ভেনা কাভারটাও থাকে, তাহলে ইনফিরিয়ার ভেনা কাভার প্রেশারটাও মোর নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে যে আইভিসি ছিল বা ইনফিরিয়ার ভেনা কাভা, তার যে প্রেশারটা ছিল সেই প্রেশারটাও মোর নেগেটিভ হয়ে যাবে। এবং ইনফিরিয়ার ভেনা কাভার প্রেশার যদি মোর নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে? এই ডায়ামিটারটা বাড়বে না কমবে? ডায়ামিটারটা বাড়বে, কারণ প্রেশার নেগেটিভ হচ্ছে। আর ডায়ামিটার যদি বাড়ে তাহলে কি হবে? এদিকের ব্লাড খুব ইজিলি ইনফিরিয়ার ভেনা কাভাতে আসবে, এবং আইভিসিতে যদি ব্লাড আসে তাহলে কি ওই ব্লাডটা আলটিমেট পরে কোথায় আসবে? রাইট এট্রিয়ামে আসবে, এবং রাইট এট্রিয়ামে যদি বেশি ব্লাড আসে সেটাই কি বলা হয়? ইনক্রিজ ভেনাস রিটার্ন। ব্যাপারটা বোঝা গেল? ওকে, এটা একটা মেকানিজম গেল। থার্ড হচ্ছে যখনই আমরা ইন্সপিরেশন করছি ইন্ট্রাথোরাসিক প্রেশার তো নেগেটিভ হয়েছে, এবং তার সাথে যেটা হয় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায়। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যদি বেড়ে যায় তাহলে কি হবে? এখানে ব্লাডটা কি হবে? ওপরের দিকে পুশ করবে, এবং ওপরের দিকে পুশ করা মানে কি? ইনফিরিয়র ভেনা কাভাতে ব্লাড বেশি আসবে, তার মানে কি হবে? আমার ভেনাস রিটার্ন ইনক্রিজ করবে। তাহলে আমরা জানলাম, থার্ড যেটা জানলাম যে রেসপিরেটরি পাম্পের মাধ্যমে কিভাবে ভেনাস রিটার্ন ইনক্রিজ করে। তিনটে আমরা জেনে গেছি। ইমেজটা দেখো, কনসেপ্টটা বুঝতে পেরে যাবে। মুখস্থ করার তো কোনো প্রশ্নই নেই, এই ইমেজটা মাথায় রাখবে, তাহলে কি হবে? এক্সামের আগে রিভিশন করতেও সুবিধা হবে, বা ভাইভাতে খুব সহজেই তোমরা অ্যান্সারটা বলতে পারবে। এরপরে জানবো ফোর্থ হচ্ছে, সেটা হচ্ছে মাসেল পাম্প। এখানে যদি এটা মাসেল হয়, এটা হচ্ছে মাসেল পাম্প। তাহলে মাসেল পাম্পে কি হয় আমরা একবার দেখে নিই। বিশেষ করে যখন এক্সারসাইজ করে হয়, এবং এখানে কি, যেখানে যদি মাসেল থাকে, মাসেলের ভেতরে কি থাকে? এখানে ডিপ ভেন থাকে। তাহলে এক্সারসাইজের সময় কি হবে? ডিপ ভেনটা কি হবে? কম্প্রেসড হবে, এবং ডিপ ভেন যদি কম্প্রেসড হয় তাহলে ডেফিনেটলি কী হবে? এখানে যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা কি হবে? ওই এই সাইডে কী হবে? প্রোপেলড হবে, বা এই পাশে পুশ হবে ব্লাডটা, এবং এই পাশে যদি বেশি ব্লাড পুস্ট হয় ডেফিনেটলি কী হবে? ওই ব্লাডটা আইভিসিতে আসবে বেশি করে, এবং ডেফিনেটলি রাইট এট্রিয়ামে বেশি ব্লাড আসবে, এবং সেটাকে কী বলা হচ্ছে? ইনক্রিজ ভেনাস রিটার্ন। এই কনসেপ্টটাও জানলাম। তাহলে আমরা 1, 2, 3 এবং 4 এই 4টে কনসেপ্ট তোমরা বুঝে গেছো, এবং খুব সহজে এটা বলতে পারবে বা লিখতে পারবে। এরপর চলে আসে ফিফথ কনসেপ্ট। ফিফথ কনসেপ্ট এই ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ। কি হচ্ছে? কুকুর পেছনে তাড়া করেছে। কুকুর পেছনে তাড়া করেছে মানে অলরেডি আমি লেকচার ক্লাসে অনেকবার বলেছিলাম। তার মানে কি হচ্ছে? আমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। তাহলে সিম্প্যাথেটিক যদি স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কি হয়? ভ্যাসো কনস্ট্রিকশন হয়, অর্থাৎ ভেসেল যেগুলো রয়েছে সেগুলো কনস্ট্রিক্ট করে। তাহলে ভেসেল যদি কনস্ট্রিক্ট করে তাহলে কি হবে? যে ব্লাডটা রয়েছে, ব্লাডটা কি হবে? খুব ইজিলি ইনফিরিয়র ভেনা কাভাতে আসবে, এবং সেখান থেকে রাইট এট্রিয়ামে চলে আসবে। তাহলে সিম্প্যাথেটিক যদি ভেসো কনস্ট্রিকশন হয় তাহলে ভেনাস রিটার্ন ইনক্রিজ করবে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে এটার জন্য ফিফথ কনসেপ্ট। এরপরে যেন কনসেপ্ট হচ্ছে সিক্সথ মানে এখানে আপেল দেখিয়েছে, এবং আপেলটা কি হচ্ছে? নিচের দিকে নামছে, মানে গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটির উপরে ভেনাস রিটার্ন কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা জানবো। পয়েন্ট নাম্বার 6, কীভাবে ডিপেন্ড করে? ধরে নিলাম এই যে দেখাচ্ছে, এটা কোন কন্ডিশন আছে? পার্সনটা দাঁড়িয়ে আছে। তা দাঁড়িয়ে থাকার জন্য মেনলি ব্লাড ইনফিরিয়র ভেনা কাভা থেকে বেশি ব্লাড রাইট এট্রিয়ামে আসে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা থেকে যে ব্লাডটা আসছে সেটা কি হচ্ছে? গ্র্যাভিটির এগেনস্টে আসতে হচ্ছে, তার মানে ভেনাস রিটার্ন কমে যাচ্ছে।
কিন্তু সুপিরিয়র ভেনা কাভা থেকে বেশি ব্লাড ইজিলি আসবে, কারণ ওটা গ্র্যাভিটির দিকে আসছে। কিন্তু সুপিরিয়র ভেনা কাভা থেকে কম ব্লাড আসে, ইনফেরিয়র ভেনা কাভা থেকে বেশি ব্লাড যায়। তার মানে গ্র্যাভিটির জন্য বা পার্সেন্টটা যদি স্ট্যান্ডিং কন্ডিশনে থাকে তাহলে কিন্তু ভেনাস রিটার্নটা কমে যায়। এখন এই পার্সেন্টটা যদি এরপর সুপাইন কন্ডিশনে থাকে, বা যদি আমি আরও ভালোভাবে বলি যে ফুটগুলো রয়েছে বা যে লেগ রয়েছে, লেগটা যদি এলিভেট থাকে, তাহলে কি হবে, ইনফিরিয়র ভেনা কাভাতে ভেনাস রিটার্নটা আরও বেশি ইনক্রিজ করবে, কারণ কি গ্র্যাভিটিটাকে আমি এলিমিনেট করে দিয়েছি। এবং ঠিক এই কন্ডিশনেই দেখবে যখন কোনো ফেন্টিং পেশেন্ট হয়ে যায়, বা তোমরাই যারা প্রথমে হেমাটোলজি প্র্যাকটিক্যালে যারা মাথা ঘুরে পড়ে যেতে, তাহলে তাদের কী করা হতো, প্রথমে শুয়ে দেওয়া হতো। শুয়ে দিলে কী হতো, ভেনাস রিটার্নটা ইনক্রিজ করে যেত। এবং অনেকের ক্ষেত্রে করা হয় দেখবে অনেকের ক্ষেত্রে করাই দেখবে লেগটা রাইজ করা হয়। তাহলে লেগ রাইজ যদি করা হয় তাহলে কিন্তু আমার ভেনাস রিটার্নটা ইনক্রিজ করবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে গ্র্যাভিটি রিলেশনটা জানলাম। এরপর 6-7 আমরা জানবো, সেটা হচ্ছে ব্লাড ভলিউম। ব্লাড ভলিউম যদি কারো বেশি থাকে, এই ব্লাড ভলিউম বেশি থাকা মানে কি হবে, এখানে 2 নম্বর পয়েন্টে কী পেয়েছিলাম, মিন সিস্টেমিক ফিলিং প্রেশার। অর্থাৎ মিন সিস্টেমিক ফিলিং প্রেশার ডিপেন্ড করে কার উপর, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ব্লাড ভলিউম। মিন সিস্টেমিক ফিলিং প্রেশার কি বলেছিলাম, এই ভেসেল দুটোকে আমি ক্ল্যাম্প করে দিয়েছিলাম। তাহলে এই ভেসেল দুটোকে যদি আমি ব্লক করে দিই, আমার সিস্টেমিক সার্কুলেশনে যে ব্লাডটা থাকে এবং তার জন্য ভেসেলে যে প্রেশার তৈরি হয় সেটাকে বলেছিলাম মিন সিস্টেমিক ফিলিং প্রেশার। এখন ডেফিনেটলি এখানে যদি ব্লাড বেশি থাকে তাহলে কী হবে, প্রেশারও বেশি থাকবে। একটা বেলুন রয়েছে, সিম্পল একটা বেলুন রয়েছে, এই বেলুনের মধ্যে তুমি কি করেছো, ওয়াটার রেখে দিয়েছো, তাহলে কি হবে, বেলুনের মধ্যে একটা প্রেশার তৈরি হবে। এখন বেলুনের মধ্যে তুমি যদি ওয়াটারের পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে কি হবে, ওই প্রেশারটা আরও বেড়ে যাবে। একই জিনিস হচ্ছে। তাহলে এখন যদি আমি ব্লাড ভলিউমটা বাড়িয়ে দিই, তাহলে ব্লাড ভলিউম বাড়লে কী হবে, ভেসেলের মধ্যে যে প্রেশারটা ক্রিয়েটেড হচ্ছিল সেই প্রেশারটা বেশি হবে, মানে মেন সিস্টেমিক ফিলিং প্রেশারটা বাড়বে। অর্থাৎ মেন সিস্টেমিক ফিলিং প্রেশার ব্লাড ভলিউমের উপরেও ডিপেন্ড করে, এবং আরেকটা ডিপেন্ড করে হচ্ছে সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশনের উপরও ডিপেন্ড করে। সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশন মানে তুমি কি করছো, এই বেলুনটাকে বাইরে থেকে প্রেশার দিচ্ছ, ওয়াটার একই রেখেছো, তাহলে কি হবে, তাহলে ওই বেলুনের মধ্যে প্রেশারটা বেড়ে যাবে। একই জিনিস তুমি বাইরে থেকে যখন সিম্প্যাথেটিক যখন ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশন হলে ব্লাড ভলিউম যদি আমার ফিক্সড থাকে, তাহলে কি হবে, মেন সিস্টেমিক ফিলিং প্রেশারটা বেড়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা জানলাম যে ভেনাস রিটার্ন কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে। ফ্যাক্টর নাম্বার 1 বা কার্ডিয়াক সাকশন, ফ্যাক্টর নাম্বার 2 বা মেন সিস্টেমিক ফিলিং প্রেশার, ফ্যাক্টর নাম্বার 3 বা রেসপিরেটরি পাম্প, ফ্যাক্টর নাম্বার 4 যেটাকে বলা হচ্ছে মাসেল পাম্প, ফ্যাক্টর নাম্বার 5 মানে সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিকশন, ফ্যাক্টর নাম্বার 6 বা গ্র্যাভিটি, এবং ফ্যাক্টর নাম্বার 7 সেটা ছিল ব্লাড ভলিউম। তাহলে এই ইমেজটা তুমি যদি দেখে নাও, তাহলে তুমি ইজিলি 7টা পয়েন্ট মনে রাখতে পারবে কোন কোন 7টা ফ্যাক্টরের ওপরে ভেনাস রিটার্নটা ডিপেন্ড করে, এবং ওই ভেনাস রিটার্নের উপরেই ডিপেন্ড করে কি, প্রিলোড। তাহলে যদি বলা হয় যে প্রিলোডের ফ্যাক্টরগুলো কি একই জিনিস হবে, ক্লিয়ার হয়েছে? এরপরে আর দুটো ফ্যাক্টরের উপরে প্রিলোডটা ডিপেন্ড করে, সেটা হলো ইন্ট্রা পেরিকার্ডিয়াল প্রেশার। অর্থাৎ এখানে কি রয়েছে, আমার পেরিকার্ডিয়াম রয়েছে, এবং এই পেরিকার্ডিয়ামের জন্য কি হচ্ছে, এই পেরিকার্ডিয়ামের মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে, নর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকে। এখন যদি এই ফ্লুইডটার অ্যামাউন্ট যদি বেড়ে যায় বা পেরিকার্ডিয়াল ইফিউশন যদি হয়, তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন হলে কি হবে, ইন্টার পেরিকার্ডিয়াল প্রেশার বেড়ে যাবে, কারণ কি এখানে ফ্লুইড নর্মালের থেকে বেশি মাত্রায় ফ্লুইড কালেকশন হয়েছে। এবং এটার জন্য কি হবে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম, যেটা এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাবে। আমি বলতে পারি ইন্ট্রা পেরিকার্ডিয়াল প্রেশারের জন্য বা পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য আমার কি হচ্ছে, প্রিলোডটা কমে যাচ্ছে। এরপরে থার্ড হচ্ছে মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স। মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স মানে ভেন্ট্রিকেলের যে মাসেলগুলো রয়েছে, মাসেলের তো একটা কমপ্লায়েন্স থাকে। সিস্টোলের সময় যেমন কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এবং ডায়াস্টোলের সময় কি হচ্ছে, কমপ্লায়েন্স থাকার জন্য ডায়াস্টোলের সময় এনলার্জমেন্ট হচ্ছে। তাহলে ধরে নিলাম রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হয়েছে, এবং এটার জন্য কি হয়, মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্সটা কমেছে। অর্থাৎ ডায়াস্টোলের সময় যতটা এনলার্জমেন্ট হওয়ার কথা ততটা এনলার্জমেন্ট হতে পারে না। তাহলে ডায়াস্টোলের সময় যদি ভেন্ট্রিকেলে এনলার্জমেন্ট না হয়, তাহলে কি হবে, এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাবে, এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি কম হয় তাহলে কি হবে, আমার প্রিলোড কম হবে, এবং প্রিলোড যদি কম হয় তাহলে কি স্ট্রোক ভলিউমও কম হবে। তার মানে আমরা জানলাম যে প্রিলোড 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ভেনাস রিটার্ন, সেকেন্ড ছিল আমরা এখানে কি পেয়েছিলাম, ইন্ট্রা পেরিকার্ডিয়াল প্রেশার, এবং থার্ড পেলাম হচ্ছে মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স। নেক্সট ক্লাসে আমরা আফটার লোড এবং আইনোট্রপিক স্টেট সম্বন্ধে জানবো। ওকে, চলো, থ্যাংক ইউ।